সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো রমজানে ক্লান্তি দুর্বলতা কেন হয়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন অভিজ্ঞ নিউট্রিশনিস্ট ইশরাত জাহান প্রিয়ানা। নিউট্রিশনিস্ট হিসেবে ম্যাডাম কর্মরত আছেন ড্রিম ফার্টিলিটি কেয়ার। ম্যাডাম প্র্যাকটিস করছেন হেমায়তপুর সেন্ট্রাল হাসপাতাল। চলে যাচ্ছে আমাদের আলোচনায়। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপু। ম্যাডাম, আজকে তো আমরা কথা বলবো যে রমজানে আমাদের কেন ক্লান্তি দুর্বলতা হয়। তো ম্যাডাম, প্রথমে একটু জানতে চাবো যে সেহরি যদি আমরা স্কিপ করি তাহলে এটির কেমন প্রভাব আমাদের পড়তে পারে। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন আপু। কারণ আমরা না অনেকে বর্তমানে ডায়েটিংয়ের যে বিষয়টাকে ভুলভাবে ব্যাখ্যা করি। ডায়েট মানে হচ্ছে আমরা খাবো না, না খেয়ে আমরা হচ্ছে ওয়েটটাকে লস করব। এটা একটা মানে আমাদের রং কনসেপশন। সো এরকম একটা কনসেপশন থেকে কিংবা অনেকে দেখা যাচ্ছে যে না, ডিনারে আমি হেভি কিছু খেয়ে ফেলেছি, সো আমি সাহারিটাকে স্কিপ করে ফেলি, তাহলে খুব সম্ভবত তারা ভাবে যে এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এটাও একটা ভুল ধারণা। কারণ আপনি যখন প্রায় 14 ঘন্টার মতো ফাস্টিংয়ের মধ্য দিয়ে যাচ্ছেন, আপনাকে কিন্তু একটা নিউট্রিশন নিশ্চিত করতে হবে। সো সাহারিতে আপনি পরিমিত খান, অল্প খান, কিন্তু ভালো পরিমাণে বা গুড কোয়ালিটি ফুড আপনাকে আপনার মিলের মধ্যে সাজাতে হবে। তো এখন যখন সে সাহারিটা স্কিপ করছে, তো তখন দেখা যাচ্ছে যে সকাল 10টা 11টা কিংবা সর্বোচ্চ 12টার পরে আমাদের কিন্তু একটা দুর্বলতা চলে আসে। সে হয়তোবা চোখে ঝাপসা দেখছে, দুর্বল বোধ করছে, মনোযোগ রাখতে পারছে না, ইরিটেটিং হচ্ছে, বা দেখা যাচ্ছে আমরা যারা কর্মব্যস্ত থাকি, আমাদের ডেস্ক জব থাকে, তো সেই সময় দেখা যাচ্ছে কি আমরা এই যে আমাদের মনোযোগটা সেটা ধরে রাখতে পারছি না। আবার এখানে দেখা যায় যারা বিভিন্ন রকম ডিজিজে আক্রান্ত, কোনো যদি আপনার ডিজিজ থাকে, ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে বা অন্য যে কোনো ডিজিজ, সেটার জন্য কিন্তু আপনার একটা মিল ম্যানেজমেন্টের দরকার হয়। সো আপনি যদি সাহারিটা স্কিপ করেন, বেসিক্যালি আপনি কিন্তু মানে খুব দুর্বল বোধ করবেন এবং ক্লান্তি বোধ করবেন। এটা মানে নর্মাল। আচ্ছা ম্যাডাম, শারীরিক সমস্যার মধ্যে কি কি থাকতে পারে? আচ্ছা, শারীরিক সমস্যার মধ্যে দেখা যাচ্ছে আমরা দুর্বল বোধ করি, একটা তো সাহারি স্কিপ করা একটা ফ্যাক্টর এখানে গেল। এরপর দেখা যাচ্ছে কোনো পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট, তো তার তো অ্যাকচুয়ালি তার ম্যানেজমেন্টটা কি যে প্রতি বেলায় সে অল্প অল্প করে মিলটাকে গ্রহণ করবে। তো এরকম পেশেন্ট যারা আছে, স্পেশালি হাইপোগ্লাইসেমিক হয়ে যাওয়ার চান্স থাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ক্লান্তি বা দুর্বলতা চলে আসতে পারে। এরপর দেখা যাচ্ছে যে অনেকে পিসিওএস পেশেন্ট আছে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে হরমোনটা আপ ডাউন করছে বা তার মুড ভালো থাকছে না, সেই ক্ষেত্রেও কিন্তু তার ক্লান্তি, দুর্বলতা বা ডিজিনেস এই টাইপের একটা সমস্যা আসতে পারে। আবার আমরা যারা ওবেস পেশেন্ট দেখি কিংবা যারা ওভারওয়েট আছে, তাদের ক্ষেত্রে এই ক্লান্তি দুর্বলতাটা কিন্তু ওবেসিটিরও একটা কারণ। এরপর দেখা যাচ্ছে যারা হরমোনাল ইমব্যালেন্সের পেশেন্ট আছে, আমরা যখন হরমোনাল ইমব্যালেন্সের বিভিন্ন এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, এগুলা যে স্বাভাবিক মার্কার বা এর মধ্যে থাকে না, এটাও কিন্তু আপনার দুর্বলতা বা ক্লান্তির একটা কারণ। যে আপনার এই ফ্যাক্টরগুলোও কিন্তু আপনার যে দুর্বলতা সারাদিন রোজা রাখার পরে সেটা চলে আসে। আর এছাড়া দেখা যাচ্ছে অন্য কোনো সে স্ট্রেসে আছে, বা দেখা যাচ্ছে যে তার ব্লাড প্রেশার আপ ডাউন করছে, এরকম বেশ কিছু ফ্যাক্টরও থাকে। সো এক্ষেত্রে তাদের হচ্ছে একটা মিল ম্যানেজমেন্ট ভালো হওয়া উচিত, লাইফস্টাইলটাকেও ঠিক করতে হবে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, অনেক সময় দেখা যায় যে কিছু পুষ্টি উপাদানের ঘাটতি থাকে। অনেক সময় দেখা যায় যে সবাই সঠিকভাবে সঠিক পুষ্টিগুলো নিতে পারছে না, যেটা আপনি বলতেছিলেন যে ডায়েটের কথাটা। তো ম্যাডাম, কোন স্পেসিফিক পুষ্টি উপাদানের ঘাটতি থাকতে পারে? আচ্ছা, দেখা যাচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি যে আমি তো অনেক মানে পরিশ্রম করেছি আজকে, কিংবা আজকে আমার অফিসে অনেক প্রেশার গেছে, সো আমার কি বলে একটু ক্লান্তি লাগা বা টায়ার্ড লাগাটা তারা নর্মালভাবে ধরে নিচ্ছে। কিন্তু এটা যদি আপনার দিনের পর দিন চলতে থাকে, তখন কিন্তু আপনার একজনের কনসালটেশনে যাওয়া প্রয়োজন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলি বেসিক একদম যে টেস্টটা, সিবিসি টেস্টটা আপনি করবেন। এই টেস্টটা করার পরে আমরা যখন দেখব আপনার হিমোগ্লোবিন লেভেল ঠিক আছে, তার মানে সেটা আদার্স ইস্যু বিবেচনা করতে হবে। কিন্তু মোস্ট অফ দ্য কেস আমরা যেটা দেখি ফিমেলদের ক্ষেত্রে, তাদের হিমোগ্লোবিন লেভেলটা কম। সো হিমোগ্লোবিন যখন আপনার কম থাকবে, তখন কিন্তু আপনার এই ক্লান্তি, দুর্বলতা, চোখে
চোখে মানে দেখছে না বা মাথা ঘোরাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, এরকম বেশ কিছু সিমটমস আমরা দেখি। সো হিমোগ্লোবিনটা এনশিওর করা, স্পেশালি টিনেজ এজ যারা বা আমরা যারা কর্মক্ষম নারী আছি তাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জিং ইস্যু। কারণ আমরা কিন্তু বাইরে প্রতিনিয়ত হয়তো বা খাবার খাচ্ছি কিংবা খাবারটা ক্যারি করছি, খেয়াল রাখছি না যে আমাদের প্রতিদিন আয়রনের যে রিকোয়ারমেন্টটা সেটা কি আদৌ ফিল আপ হচ্ছে আমি যে খাবারটা গ্রহণ করছি, এটা খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে দীর্ঘদিন এরকম লো আয়রন সমৃদ্ধ খাবার ইনটেক করার কারণে কিংবা আপনার দেখা যাচ্ছে কোনো ডিজিজ আছে কিনা, ম্যাল অ্যাবজর্পশন আছে কিনা, আপনি আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছেন কিন্তু সেটা বডিতে শোষিত হচ্ছে না বা অ্যাবজর্ব হচ্ছে না, কিংবা আপনি কোনো ভুল করছেন। দেখা যাচ্ছে আপনি আপনার যে মেন খাবারটা সেটা গ্রহণের সাথে সাথে আমরা দেখা যাচ্ছে অফিসে কাজের ফাঁকে ফাঁকে চা বা কফি খাচ্ছি। তো এতে কি হচ্ছে, আপনার খাবার থেকে যে আয়রনটা আপনি পাচ্ছেন সেই আয়রনের অ্যাবজর্পশন তো কমে যাচ্ছে। সো আপনি খাওয়ার পরেও সেটা আপনার বডিতে কাজে লাগছে না। সো এই ক্ষেত্রে একটু আমরা স্মার্টলি যেটা বলি যে আপনি খাবার খাওয়ার সাথে একটু টক জাতীয় কিছু যদি রাখেন সেক্ষেত্রে আপনার আয়রনের অ্যাবজর্পশনটা প্রায় 2-3 গুণ বাড়তে পারে। দেখা যাচ্ছে আপনি ভাত খাচ্ছেন, মাছ খাচ্ছেন, ডাল খাচ্ছেন, সেখানে আপনি এক টুকরো লেবু রাখেন, এতে কিন্তু ভিটামিন সিটা আপনার আয়রন অ্যাবজর্পশন ডাল থেকে বা মাছ মাংস থেকে যেটা পাচ্ছেন এটা অ্যাবজর্পশনটাকে আপনার বাড়িয়ে দিচ্ছে। সেম অ্যাজ আপনি যখন ইফতার করছেন, ইফতারের মধ্যে আপনি সাইট্রাস ফ্রুটস রাখছেন কিছু, তো এতেও কিন্তু আপনি আপনার যে মিলটা রাখছেন হেলদি মিল সেখান থেকে আপনার আয়রনের অ্যাবজর্পশনটা বাড়বে। সো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। আরেকটা বিষয় হচ্ছে যে শুধু আয়রন নিয়ে বললেই হবে না, ফলিক অ্যাসিডের একটা বিষয় আছে, যে ফলিক অ্যাসিড কিন্তু আমাদের প্রতিদিন 400 মাইক্রোগ্রামের মতো লাগছে। সো আপনি কি আপনার ডায়েট থেকে ফলিক অ্যাসিড নিশ্চিত করছেন? ফলিক অ্যাসিড বেসিক্যালি দেখা যাচ্ছে আমরা প্ল্যান্ট সোর্স থেকে পাচ্ছি, বিভিন্ন ধরনের ডাল। ডালের ক্ষেত্রে আমরা দেখা যায় এক রকমের ডাল সবাই খাই, এই ডালটাকে আমরা যদি কয়েক রকমের ডাল মিক্স করে রান্না করি সেই ডালের কিন্তু পুষ্টিগুণ বাড়ে। সো এইভাবে কিন্তু আমরা মিল ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু স্মার্ট চয়েস করতে পারি। দেন যেটা হচ্ছে বলবো যে ফলিক অ্যাসিডের যে ঘাটতি থাকতে পারে সেটার কারণে কিন্তু আপনার ক্লান্তি দুর্বলতা ছাড়াও ভিটামিন B12 অর্থাৎ কোবালামিন এটাও যদি আপনার ঠিকমতো নিশ্চিত না হয় বা রেগুলার যে বেসিসে আমাদের রিকোয়ারমেন্ট দরকার আমরা যদি সেটা ইনটেক না করি তখনও কিন্তু আমাদের সামগ্রিকভাবে ক্লান্তি, দুর্বলতা, লো হিমোগ্লোবিন লেভেল এগুলো আমরা দেখে থাকি। ম্যাডাম, আপনি বলছিলেন অনেকের ক্ষেত্রে যে তাদের দুর্বলতা, ক্লান্তি কাজ করে, তো তাদের খাদ্যাভ্যাসটা কেমন হবে? আচ্ছা, যেহেতু তাদের হিমোগ্লোবিন কম থাকতে পারে কিংবা ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এই বেসিক জিনিসটা যখন আমরা নিশ্চিত করব ডায়েটে, দেখা যাবে ইমপ্রুভমেন্ট আসবে পেশেন্টের ক্ষেত্রে। সো দেখা যাচ্ছে এই রমজানে তাদের মিল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে সে ইফতারের সময় গুড কোয়ালিটি প্রোটিন রাখবে, ডিম রাখবে, কিংবা দেখা যাচ্ছে সে ডাল দিয়ে কোনো একটা রেসিপি করে রাখতে পারে, যেটা আমি আপনাকে বলেছি একটু আগেও যে কয়েক রকমের ডাল মিক্স করে খাবে। এছাড়া সে ছোলার সিদ্ধটা খাবে, এই ছোলা থেকে কিন্তু ভালো পরিমাণে আয়রনও পাওয়া যাবে, ফলিক অ্যাসিডও পাওয়া যাবে। এরপর যেটা করবে, আমরা কিন্তু দুধ বা দুধ জাতীয় যে খাবারটা আছে এটা কিন্তু অনেকে স্কিপ করে ফেলি, বা অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স আছে বা PCOS পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলি যে না দুধটা আপনার যদি প্রবলেম হয় স্কিপ করার ক্ষেত্রে, তাহলে দুধের বিকল্প তো আপনাকে খুঁজে নিতে হবে। যেমন আপনি টক দই রাখতে পারেন, টক দই হিসেবে আপনি টক দইটাকে মাঠা হিসেবে খান, লাচ্ছি হিসেবে খান, বোরহানি হিসেবে খেতে পারেন, অর্থাৎ আপনি বিভিন্ন মডিফাই ফর্মে আপনি খাবারটাকে গ্রহণ করবেন। এছাড়া যেটা বলবো সে হচ্ছে ওই যে প্রোটিনের বিষয়, আমাদের দেশে মহিলারা দেখা যাচ্ছে প্রোটিন যে সারাদিন তাকে 30% নিশ্চিত করতে হবে ভালো মানে কোয়ালিটি একটা প্রোটিন, এটা কিন্তু অনেকেই নিশ্চিত করে না। দেখা যায় 10 to 15% প্রোটিন ইনশিওর করছে ডায়েট থেকে। সো সেটাকে একটু ইনক্রিজ করতে হবে, কারণ আপনি যত প্রাণীজ প্রোটিন গ্রহণ করবেন আপনার কিন্তু আয়রন ভালো আসবে ডায়েট থেকে। এরপরে যেটা আমি বলবো যে এছাড়া হচ্ছে আপনাকে কিছু সিডস মিক্স করে খাবেন, এতে আপনার প্রোটিনের একটা অংশ আপনার ফিল আপ হবে। আর বাদামের ক্ষেত্রে আমরা বলি যে চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কয়েক প্রকার বাদাম আপনি মিক্স করে যদি প্রতিদিন খান সেখান থেকে আপনি প্রোটিন পাচ্ছেন, কিছু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আসছে, সেটা আপনার ওই যে দুর্বলতা বা আপনার যে মুডটা ভালো থাকছে না সেটাও কিন্তু মানে ওমেগা-3 আমাদের মুডের উপর একটা ভালো কাজ করবে। সো এভাবে আমরা কিন্তু আমাদের ডায়েটটাকে ম্যানেজ করতে পারি। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন।
দর্শক, ম্যাডাম কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে একটি খাদ্য তালিকা দিয়েছেন, যেগুলো আশা করি আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।